যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে হ্যারিকেন হেনরির আঘাত, নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত, টেনেসি সহ বিভিন্ন স্থানে বেশ কয়েকজনের মৃত্যু, নিখোঁজ অনেকে। সেই খবর জানাবো আমি হাসানুজ্জামান সাকি। পদ্মা সেতুতে শেষ 3টি রোড স্ল্যাব বসানোর কাজ চলছে। পায়ে হেঁটে যাওয়া যাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আগামী মাসে কার্পেটিং শুরুর আশা। রাজধানীর উত্তরা যাত্রাবাড়িতে ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি। করোনায় 2 মাসে সর্বনিম্ন শনাক্তের হার। পেছালো ভারত বাংলাদেশ বিমান চলাচল। এবং আবারও জামিন চাইলেন চিত্রনায়িকা পরিমণি, কিন্তু শুনানি হবে 21 দিন পর। শীঘ্রই মুক্তির দাবিতে রাজধানীতে ফের মানববন্ধন। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়, সঙ্গে আছি আমি এশা হোসেন। ঘন্টায় 95 কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপকূলে আঘাত হেনেছে হারিকেন হেনরি। স্থানীয় সময় রোববার দুপুরের পর রোড আইল্যান্ড উপকূলে আছড়ে পড়ে ক্যাটাগরি 1 মাত্রার এই ঘূর্ণিঝড়। হারিকেনের প্রভাবে নিউ জার্সি থেকে শুরু করে ম্যাসাচুসেট অঙ্গরাজ্যে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। টেনেসিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে এখন পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন অন্তত 30 জন। স্থানীয় সময় রোববার বিকেলে রোড আইল্যান্ড উপকূলে আঘাত হানে হারিকেন হেনরি। ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে পুরো এলাকা। বাড়িঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি উপড়ে গেছে বহু গাছপালা। নিউ ইয়র্কে গতকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদেরকে ঘরে থাকার জন্য বলছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে। আমার 2টা জব থেকে কল আসছে ইমার্জেন্সি, প্রচণ্ড ক্ষয়ক্ষতি হচ্ছে। হারিকেনের প্রভাবে নিউ জার্সি ও ম্যাসাচুসেটস সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টেনেসি অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বহু বাড়িঘর। ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া গাড়িতে হঠাৎ আগুন ধরে গেলে ক্ষয়ক্ষতি হয়। ব্রিজ ও রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বন্যায় আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে হেলিকপ্টার নিয়ে কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়ের কারণে লাখো বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এরই মধ্যে কানেকটিকাটে বিদ্যুৎহীন হয়ে পড়েছে 20,000-এর বেশি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। নিউ ইয়র্ক ও নিউ ইংল্যান্ডে বন্যার আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের। হারিকেন হেনরির আঘাতের মধ্যেই এখন বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির খবর আসছে। এই অঞ্চলে প্রচুর বাংলাদেশি বসবাস করেন, তবে এখন পর্যন্ত বাংলাদেশিদের মধ্যে বড় ধরনের ক্ষতির সম্মুখীন কেউ হয়েছেন এমন খবর পাওয়া যায়নি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। হারিকেনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি। এশা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে উত্তর পূর্ব উপকূলীয় অঞ্চলে নিউ ইয়র্ক, নিউ ইংল্যান্ড সহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হচ্ছে, প্রচণ্ড বাতাস হচ্ছে, সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। এইরকম একটি অবস্থার মধ্যে দিয়ে আমরা এখন বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির কিছু খবর পাচ্ছি। ইতিমধ্যে এশা, যে আমার সংবাদটিতে দেখেছেন সময় সংবাদের দর্শকরা, ইতিমধ্যে টেনেসি, যদিও এটি নিউ ইংল্যান্ড এবং নিউ ইয়র্ক থেকে একটু দূরের অঙ্গরাজ্য, সেখানে কিন্তু এই প্রচণ্ড হেনরির আঘাতে যে বন্যা, সেই বন্যা পরিস্থিতির মধ্যে 10 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং আরও অন্ততপক্ষে 50 জন নিখোঁজ রয়েছেন। ইতিমধ্যে নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে বাড়িঘরে পানি ঢুকে গেছে। রাস্তায় আমরা দেখছি যে পানি হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে। এখন পর্যন্ত যে পরিমাণের বৃষ্টি হচ্ছে তাতে করে ঘন্টায় প্রায় 1.5 ফুট পর্যন্ত পানি জমে যাচ্ছে এবং এর ফলে বিভিন্ন স্থানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন তিনি নিউ ইয়র্ক, নিউ ইংল্যান্ডের বিভিন্ন অঙ্গরাজ্যে রাষ্ট্রীয়ভাবেই জরুরি অবস্থা জারি করেছেন। জরুরি কাজ ছাড়া কাউকে ঘরের বাইরে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। এই অবস্থায় যে আপনি যেটি বলেছেন যে রোড আইল্যান্ড যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যের সেটি আঘাত এনেছে। কানেকটিকাট এবং ম্যাসাচুসেটসে দিয়ে বয়ে গেছে হারিকেন হেনরি এবং সেই সব এলাকায় এবং নিউ ইয়র্কে প্রচুর সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। আমরা সেই সব এলাকার বাংলাদেশিদের সাথে কথা বলেছি। এখন পর্যন্ত বাংলাদেশিরা বড় ধরনের কেউ ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এমন খবর আমরা পাইনি। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রের হারিকেন হেনরির সর্বশেষ পরিস্থিতি। এসা পরবর্তীতে আমরা পরবর্তী বুলেটিনে আরও আপডেট তথ্য আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদেরকে দেব। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।
যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপকূলে আঘাত হেনেছে হারিকেন হেনরি। সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। এবার দেশের খবর। বরিশালে বিভাগীয় কমিশনারের আহ্বানে সিটি মেয়রের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত 9টা থেকে রাত 11:15 পর্যন্ত বিভাগীয় কমিশনারের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। মামলা প্রত্যাহার সহ সাম্প্রতিক ইস্যুতে আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট AKM জাহাঙ্গীর। তারা যখন আমাদেরকে দাওয়াত দিচ্ছে আমরা সেভাবেই তারা গেছি আর কি। কোথাও কিন্তু আমাদের কিন্তু ত্রুটি কিছু একটা ছিল, যার কারণে জিনিসটা ঘটনা ঘটছে আর কি। আমরা উপলব্ধি করতে পারছি, আমরা উপলব্ধি করতে পারছি। উভয় মাঝখান থেকে আমরা এটা দিয়ে রাখছি না, এই কারণে এর মাঝখান থেকে আরও কেউ ঢুকিয়া পরিবেশটা আরও নষ্ট করবে আমরা সেটা চাই না। আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল আসাদ আবদুল্লাহ, ওনার সাথে ওইখানে পুলিশ বিভাগীয় কমিশনার মহোদয় উনি কথা বলছেন, উনিও খুশি আছেন। এতে কি মামলা প্রত্যাহারের মামলা ইনশাল্লাহ মামলা প্রত্যাহার হবে, আর জামিনের ব্যাপারও সহজ হবে। আসছে নভেম্বরে হতে যাচ্ছে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা। প্রস্তুত রয়েছে মাধ্যমিকের প্রশ্নপত্র। উচ্চ মাধ্যমিকের প্রশ্ন তৈরির কাজও শেষ পর্যায়ে। তবে আসন বিন্যাসে পরিবর্তন আসবে, কমছে পরীক্ষার বিষয় ও সময়। শিক্ষকরা বলেছেন এই সিদ্ধান্ত দীর্ঘদিন পর হলেও ছন্দে ফিরবে শিক্ষার্থীরা। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। গত বছর মার্চে অতিমারি করোনায় স্তব্ধ হয়ে যায় গোটা দেশ, বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ধাপে ধাপে বিভিন্ন খাতে ছন্দ ফিরলেও শিক্ষা প্রতিষ্ঠানের দুয়ার খোলেনি। 1.5 বছরের বেশি সময়ের স্থবিরতা কাটিয়ে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধ্যমিক, আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হলে বসে পরীক্ষা দিতে পারার এ খবরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলছেন অটোপাস পদ্ধতি চান না তারা। পরীক্ষা নিতেছে না, তার জন্য আমরা বুঝতে পারতেছি না আমাদের অগ্রগতি হইতেছে না হচ্ছে না। আমরা চাচ্ছি যে পরীক্ষাটা হোক, আমরা পড়াশোনার মধ্যে আসি। পরীক্ষা নিয়ে মূল্যায়ন করাটা আমি ভালো মনে করি। আর অটোপাসের জন্য তো অনেক কিছু মিস হয়ে যায়। কোনোভাবেই অটোপাস নয়, এই বিষয়টা নিয়ে আমাদের শিক্ষার্থীরা যেমন একটা উৎকণ্ঠায় বা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, তেমনি আমরা শিক্ষক এবং অভিভাবকরাও রয়েছে। তবে আনা হয়েছে আসন বিন্যাস ও প্রশ্নপত্রে পরিবর্তন। একটি বেঞ্চে বসবেন একজন পরীক্ষার্থী, প্রতিটি বিভাগে পরীক্ষা হবে 3টি বিষয়ে, সময় 1.5 ঘন্টা, আর উত্তর লিখতে হবে 10টির মধ্যে 3টি বা 4টি। আমরা কিন্তু সকাল বিকালও পরীক্ষা হয়তো নেওয়ার চিন্তা আছে। ধরুন শনিবারে সকালবেলা সায়েন্সের পরীক্ষা দিয়ে শুরু হলো, রোববারে সকালবেলা আর্টসের পরীক্ষা দিয়ে শুরু হলো, এইভাবে চলতে থাকবে, একদিন গ্যাপ দিয়ে। আর বিকালবেলা হয়তো বা শনিবারে কমার্স, আবার একদিন গ্যাপ দিয়ে সোমবারে আবার কমার্স, আবার একদিন গ্যাপ দিয়ে আবার বুধবারে কমার্স, এইভাবে যাবে। বোর্ড চেয়ারম্যান আরও জানান, নির্বাচনিক বিষয় ছাড়া আবশ্যিক এবং চতুর্থ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। এসএসসির ক্ষেত্রে জেএসসি ও এইচএসসির ক্ষেত্রে জেএসসি ও এসএসসির রেজাল্ট মূল্যায়ন করবে বোর্ড। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 26টি এবং দক্ষিণের 30টি এলাকা ডেঙ্গুতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই উত্তরা ও যাত্রাবাড়ি এলাকার। এডিস মশা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে উঠে এসেছে এ তথ্য। জরিপ অনুযায়ী এলাকা ভিত্তিক অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এদিকে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 291 জন ডেঙ্গু রোগী। ডেঙ্গু বাহক এডিস মশার ঘনত্ব জানতে প্রতি বছরই বর্ষার আগে পরে ও মৌসুমে 3 দফায় জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি মাসের প্রথম সপ্তাহে করা হয় মৌসুমি জরিপ। ঢাকার 2 সিটি কর্পোরেশনের 98টি ওয়ার্ডে 100টি এলাকায় জরিপ করা হয় মোট 3000 স্পটে। 10 দিনের জরিপের ফলাফল বলছে দক্ষিণে 30টি আর উত্তরে 26টি এলাকা রয়েছে অধিক ঝুঁকিতে। এর মধ্যে মেঝেতে জমে থাকা পানি, প্লাস্টিকের পাত্রের পাশাপাশি ঘরের মধ্যে জমে থাকা পানিতেও মিলেছে এডিসের লার্ভার অস্তিত্ব। উত্তরে 35 নং ওয়ার্ডে লার্ভার উপস্থিতি মিলেছে সবচেয়ে বেশি। দক্ষিণে 2, 18 আর 40 নম্বর ওয়ার্ডে লার্ভা মিলেছে আশঙ্কাজনক হারে। অধিদপ্তরের তথ্য বলছে যাত্রাবাড়ি আর উত্তরা থেকে হাসপাতালে রোগী ভর্তির হারও বেশি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমরা 26টা দেখেছি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 29টা পেয়েছি। এমন বাস্তবতায় কেবল ডেঙ্গু বিশেষায়িত হাসপাতালই নয়, সব হাসপাতালেই ডেঙ্গু চিকিৎসা নিশ্চিত করার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ডেঙ্গু এখন পর্যন্ত আছে, ভালোই আছে। আমরা পদক্ষেপ নিচ্ছি যতটুকু পারা যায়। আমরা চেষ্টা করছি সব হাসপাতালে অ্যাকোমোডেট করার জন্য। এদিকে সব জরিপ কাজে লাগিয়ে নির্দিষ্ট এলাকাগুলোতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নগর কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনায় একদিনে মৃত্যু কিছুটা বাড়লেও শনাক্তের হার নিম্নমুখী। রোববার মারা গেছেন 139 জন, শনাক্ত হয়েছেন 4804 জন। 2 মাসের
বেশি সময় পর শনাক্তের হার নামল 15%। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দিন দিন কমছে প্রাণঘাতী ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণের হার। হাসপাতালগুলোতে কমেছে রোগী ভর্তির সংখ্যা। তবে অক্সিজেন সিলিন্ডারের সমস্যা না থাকলেও এখনও কাটেনি আইসিইউ সংকট। সর্বাধিক ঢাকা বিভাগে মারা গেছেন 38 জন। তাদের মধ্যে ঢাকা জেলায় 23 এবং নরসিংদী ও শরীয়তপুরে 3 জন করে। করোনায় চট্টগ্রাম বিভাগে 31 জন মারা গেছেন। তাদের মধ্যে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় 8 জন করে এবং কুমিল্লায় 5 জন। 24 ঘন্টায় খুলনা বিভাগে 17 জন মারা গেছেন। সর্বোচ্চ শনাক্ত এই বিভাগে 18.17%। রাজশাহী বিভাগে 15 জন মারা গেছেন করোনায়। তাদের মধ্যে 6 জন বগুড়ার। রাজশাহী মেডিকেলে 513 শয্যার বিপরীতে ভর্তি আছেন 240 জন। এখন অনেক রোগী কমে গেছে এবং মৃত্যুর হারও কমে গেছে। করোনায় সিলেট বিভাগে মারা গেছেন 12 জন। 24 ঘন্টায় 1011টি নমুনা পরীক্ষায় শনাক্ত 165 জন, হার 16.32%। 24 ঘন্টায় করোনায় 10 জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহে। শয্যা খালি থাকলেও ময়মনসিংহ মেডিকেলে সংকট রয়েছে আইসিইউ এর। বেড ফাঁকা আছে, কিন্তু আইসিইউতে 2-3 দিন অপেক্ষা করার পর আইসিইউতে সিট পাওয়া যায় না। নর্মাল বেডে একটু সিট আছে, কিন্তু আইসিইউ ঝামেলাটা আছে। এছাড়া 24 ঘন্টায় করোনায় 8 জন করে মারা গেছেন বরিশাল ও রংপুরে। আহসানুল করিম, সময় সংবাদ। রাজধানীর দক্ষিণখানে ফার্মেসিতে মডার্না টিকা উদ্ধারের ঘটনায় দায় নিতে নারাজ টিকা বিতরণ বিষয়ক জাতীয় কমিটির প্রধান ডক্টর মির্জাতি সেবরিনা ফ্লোরা। তবে তদন্তে অধিদপ্তর কিংবা টিকা সংশ্লিষ্ট কেউ জড়িত থাকার প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। কঠোর নিরাপত্তা আর ব্যবস্থাপনার ফাঁক গলে রাজধানীর প্রান্তিক এলাকার ফার্মেসিতে মডার্নার টিকা পাওয়ার বিষয়টি জন্ম দেয় নানা প্রশ্নের। কোভিড টিকার মতো স্পর্শকাতর পণ্য বাইরে যাওয়ার ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি খতিয়ে দেখছে স্বাস্থ্য অধিদপ্তরও। অধিদপ্তর বলছে এখনও উপসংহারে পৌঁছানোর মতো তথ্য মেলেনি। তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। একই সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে বিতরণ ব্যবস্থায় কোনো ঘাটতি আছে কিনা। তবে দায় নিতে নারাজ টিকা বিতরণ বিষয়ক জাতীয় কমিটির প্রধান। আন্তরিকভাবে চাই যে সঠিকভাবে সব মানুষের কাছে টিকা পৌঁছে যায়। এই সুযোগ যদি দুর্বৃত্তায়নের জন্য কোনো ব্যবহার করে থাকে কেউ, সেই দায়বদ্ধতা আসলে অধিদপ্তরে নয়। তবে আমরা সবসময় নিশ্চিত করতে চাই যে টিকা ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু থাকে। অধিদপ্তর বা আমাদের যারা টিকা দিয়েছিল ওখানে তাদের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটা যদি সত্যি সত্যি পাওয়া যায় তাহলে পরে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দিনকে দিন আগ্রহ বাড়ায় টিকার SMS এর জন্য অপেক্ষমান মানুষের তালিকাও দীর্ঘ হচ্ছে। নিবন্ধনের পর এখনও প্রথম ডোজ না পাওয়া ব্যক্তির সংখ্যা প্রায় 2 কোটি। অন্যদিকে বর্তমানে টিকার মজুত 1 কোটিরও কম। তবে জট কমিয়ে আনতে বুথ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে। যেখানে টিকা কার্যক্রম চলছে সেখানে বুথ সংখ্যা বাড়ানোর জন্য একটা প্রস্তাবনা দেওয়া আছে। দ্বিতীয় দেওয়া আছে যদি ওইখানে ক্যাপাসিটি বুথ বাড়ানোর না থাকে, কাছাকাছি কোনো একটা প্রতিষ্ঠানে সাব সেন্টার বা উপকেন্দ্র করার জন্য। তারপরেও বলবো টিকা যেভাবে আসছে এবং যেই রেটে আসলে রেজিস্ট্রেশন হচ্ছে সবাইকে কম বেশি অপেক্ষা করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে কোভিডের ভয়াবহতা এখন কিছুটা কমলেও প্রস্তুতিতে কোনো ভাটা পড়বে না, কারণ এখনও শনাক্তের হার 15% বেশি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আপাতত বন্ধই থাকছে এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ভারত বিমান চলাচল। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সচিব একথা বলেন। এদিকে আফগানিস্তানে আটকে পড়া 27 বাংলাদেশি নাগরিককে ফেরত আনার প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি। সাতিলা শারমিনের রিপোর্ট। প্রতিবেশী দেশ ভারতে করোনার প্রকোপ বাড়তে শুরু করলে 14 এপ্রিল থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ। 16 দিন বন্ধ থাকার পর ভারত সহ 12টি দেশ বাদ দিয়ে 1 মে থেকে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়। এদিকে ভারতে কোভিড-19 মৃত্যুর সংখ্যা কমে আসলে দেশটিতে চিকিৎসা সেবা নেওয়া বিপুল সংখ্যক বাংলাদেশি এবং শিক্ষার্থীদের কথা বিবেচনা করে 8 আগস্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সীমিত পরিসরে দুদেশের এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চালুর জন্য দেশটিকে চিঠি দেয়। পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছিলেন 22 আগস্ট থেকে শুরু হবে বিমান চলাচল, কিন্তু তা আটকে যায় ভারতের সিদ্ধান্তের অভাবে।
রোববার পররাষ্ট্র সচিব জানান, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবেচনার অপেক্ষায় রয়েছে দুদেশের বিমান চলাচল। কয়েকদিনের মধ্যে বাংলাদেশ ভারত বিমান চলাচল শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ওদের হেলথ মিনিস্ট্রিতে বিষয়টা বিবেচনা করছে, তারা এখন এই পর্যায়ে আছে। আমাদের হাইকমিশনারও যোগাযোগ করছে, ভারতের হাইকমিশনার, উনিও জানেন বিষয়টা। আমরা আশা করছি খুব শীঘ্রই রিজলভ হয়ে যাবে। সাময়িকভাবে কিছু মানুষের অসুবিধা হয়ে গেল, যে যারা ভেবেছিল হয়তো আজকে কালকে যাইতে পারবে। এদিকে আফগানিস্তানে আটকে পড়া 27 বাংলাদেশি নাগরিক নিরাপদে আছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, জাতিসংঘ সহ বিভিন্ন দেশের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চলছে। তাদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ হচ্ছে, ঢাকা থেকে হচ্ছে, তারপরে উজবেকিস্তানে আমাদের যে রাষ্ট্রদূত আছে ওনার সাথে হচ্ছে। তো আমরা হয়তো এদেরকে ব্যাচে ব্যাচে করে আমরা ইউএনের সাথে কথাবার্তা বলেছি, যে IOM এর মাধ্যমে বা UNHCR এর মাধ্যমে তারা যদি আসতে চায় আশেপাশের দেশে এদেরকে নিয়ে গেল। মাসুদ বিন মোমেন করোনা টিকা প্রসঙ্গে জানান, রাশিয়াকে সব ধরনের কাগজপত্র পাঠানো হয়েছে। এ ব্যাপারে মস্কোর উত্তরের অপেক্ষায় আছে ঢাকা। We have cleared everything from our side. শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। দীর্ঘ বিরতির পর পাসপোর্ট অফিসে উপচে পড়া ভিড়, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সেবা। জটিলতা কেটেছে MRP কার্যক্রমে। পদ্মা সেতুতে শেষ পর্যায়ে রোড স্ল্যাব বসছে এখন। আর মাত্র 3টি স্ল্যাব বসে গেলেই সেতুর বড় মাইল ফলক অর্জন হবে। যান চলাচলে বাকি থাকছে কার্পেটিং, যা আগামী মাসে শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। পদ্মা সেতুর সড়কপথ তৈরি একেবারে শেষ পর্যায়ে এখন। 2914টি স্ল্যাবই বসে গেছে, বাকি 3টি স্ল্যাবও রাতেই বসে যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। আর এই স্ল্যাব বসে যাওয়ার পরই সড়ক পথ তৈরি হয়ে যাবে, বাকি থাকবে কার্পেটিং। তাই এই স্ল্যাব বসানোর কাজে নিয়োজিত কর্মীরা বেজায় খুশি। 3 শিফটে কাজ করছি, তা আমাদের খুবই পরিশ্রম গেছে। আমরা বৃষ্টিতেও কাজ করছি, রোদেও কাজ করছি, তো এই জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করতেছি। সবার সহযোগিতায় এই পদ্মা সেতুটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। স্বপ্নের পদ্মা সেতুর জন্য আমরা কাজ করে অনেক গর্বিত এবং আনন্দিত। গেল 20শে জুন 2959টি রেলওয়ে স্ল্যাবের সবই বসে গেছে। আর গেল 19 আগস্ট পদ্মা সেতুতে গ্যাস লাইন বসানো শুরু হয়েছে। তবে পদ্মা সেতুর রোড স্ল্যাব বসানো বড় একটি মাইল ফলক বলে মনে করছেন প্রকৌশলীরা। আর মাত্র 3টি স্ল্যাব বাদ আছে, আমরা আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো। তো এই জন্য আমরা সবাই খুবই খুশি। আমরা চেষ্টা করতে যতটা সম্ভব কোয়ালিটি এবং সেফটি মেনটেন করে যতটুকু কাজ আগায় নেওয়া যায়, এবং আমরা মোটামুটি এখানে আমরা বলতে পারি আমরা 90% এখানে সাকসেসফুল। এখানে 2019 সালের 19 মার্চ থেকে রোড স্ল্যাব বসানো শুরু হয়েছিল। পদ্মা সেতুর সড়ক পথ তৈরিতে প্রায় 22 মিটার দীর্ঘ এবং 2.10 মিটার চওড়া 2917টি রোড স্ল্যাব ব্যবহার করা হয়েছে। প্রতিটি স্ল্যাবের ওজন প্রায় 84 মেট্রিক টন। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কৌশলগত কারণে শনিবার পরিমণির জামিন চাওয়া হয়নি বলে জানিয়েছে তার আইনজীবীরা। রোববার আদালতে জামিন আবেদন করে তারা একথা বলেন। আগামী 13 সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে পরিমণির মুক্তি দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ নাগরিক সমাজ। শনিবার জামিন না চাওয়ায় আইনজীবীদের উপর ক্ষুব্ধ হন পরিমণি। সেদিন কেন জামিন চাওয়া হলো না তা নিয়ে সমালোচনার মুখে পড়েন তার আইনজীবীরা। রোববার মহানগর দায়রা জজ আদালতে পরীর জামিন আবেদন করার পর তার আইনজীবী জানান, কৌশলগত কারণেই সেদিন জামিন চাওয়া হয়নি। উচ্চ আদালতে যেতে হলে জামিন নামঞ্জুরের সর্বশেষ আদেশ প্রয়োজন হয়। তা আমরা যদি ওই দিন জামিন শুনানি করতাম তাহলে সার্টিফিকেট কপি আমরা আজকে পেতাম, পেলে আমরা এর পরের দিন যেতে হতো। আমরা সময় বাঁচানোর জন্য পূর্বের আদেশটাকে কাজে লাগিয়ে, নামঞ্জুর আদেশটাকে কাজে লাগিয়ে আমরা আজকে জামিন আবেদন করতে পেরেছি। পরীর জামিন আবেদনের বিষয়ে শুনানি হবে 13 সেপ্টেম্বর। সেদিন পর্যন্ত তাকে জেলেই থাকতে হচ্ছে। এদিকে পরিমণির মুক্তির দাবিতে আজও রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ নাগরিক সমাজ। তাদের দাবি, ষড়যন্ত্রের শিকার এই চিত্রনায়িকা, অবিলম্বে তার মুক্তির দাবিও জানান তারা। কেন তার আইনজীবীদের সাথে তাকে দেখা করতে দেওয়া হবে না? কেন তাকে জামিন দেওয়া হবে না? শিল্পীকে মুক্তি দেওয়া হোক, শিল্পীকে জামিনে মুক্তি দেওয়া হোক, তার চলচ্চিত্রগুলো সে শেষ করার সুযোগ পাক। জামিন না দিয়ে তাকে রিমান্ড দেওয়া হচ্ছে। আমরা তাই বলতে চাই, অবিলম্বে পরিমণির মুক্তি দেন, নয়তো
রাজপথের আন্দোলন জারি থাকবে। ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেফতার করে র্যাব। তার বাসা থেকে মদ, আইস ও এলএসডি উদ্ধারের দাবি করে সংস্থাটি। এই মামলায় ৩ দফায় ৭ দিনের রিমান্ডে ছিলেন তিনি। বর্তমানে কাশিমপুর মহিলা কারাগারে আছেন এই চিত্রনায়িকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনায় দীর্ঘ বিরতির পর পাসপোর্ট অফিসে এখন উপচে পড়া ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এদিকে প্রায় ১ মাস থমকে থাকা এমআরপি কার্যক্রম আবার শুরু হয়েছে। প্রিন্টিং স্বাভাবিক রাখতে নতুন করে কেনা হয়েছে ৪০ লাখ এমআরপি বই। করোনায় দীর্ঘ বিরতির পর এখন পুরোপুরি স্বাভাবিক পাসপোর্ট অফিস। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। এরই মধ্যে বেশিরভাগ দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে পাসপোর্ট জমা থেকে ছবি তোলা সবখানেই মানুষের দীর্ঘ সারি। 2 ঘন্টার উপরে চলে গেছে, এখনো ছবি তোলা হচ্ছে না। স্পেশাল বাচ্চা নিয়ে আসলে, একটা বাচ্চা শিশু নিয়ে আসলে যে একটা প্রায়োরিটি, একটা প্রিভিলেজ দিবে, সেটার এখানে কোনো ব্যবস্থা নাই। এই যখন অবস্থা, তখন আগে যারা আবেদন করেছেন তাদের দফায় দফায় ঘুরেও ফিরতে হচ্ছে পাসপোর্ট ছাড়াই। অহরহ মানুষের আপনার এমআরপি পাসপোর্ট, ই পাসপোর্ট হয়তো বা অল্প কিছু মানুষের। আমি এই পর্যন্ত 10 বার আসছি, একটার পর একটা ডেট দিতেছে, এসএমএস যাবে, এসএমএসই আসে না এই পর্যন্ত। আমার কাগজ নাকি মালিবাগ আছে এসবি অফিসে, ওইখানে গেছি, ওইখান থেকে বলে কি কাগজ নাই, সদরঘাটে কাগজ। একদিকে করোনা, অন্যদিকে দীর্ঘদিনের পুরনো এমআরপি মেশিন নিয়ে বিপাকে পাসপোর্ট অধিদপ্তর। মালয়েশীয় প্রতিষ্ঠানের সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ার সফটওয়্যার সমস্যায় প্রিন্টিং জটিলতায় পড়তে হয় অধিদপ্তরকে। বিদেশের মিশনগুলোতেও বিজ্ঞপ্তি দিয়ে সেবা বন্ধ রাখা হয়। ফলে পাসপোর্ট নিয়ে সংশয় ছিল প্রবাসীরাও। অধিদপ্তর বলছে এমআরপি নিয়ে এখন আর জটিলতা নেই। বন্ধ হয়েছিল, স্লো ডাউন হয়েছিল, এটা আবার চালু হয়ে গেছে, চলতেছে। এখন আবার যে অন্য একটা কারণে হবে না তা নিশ্চয়তা বলা যাবে না, কারণ এটা 11 বছর, এটাকে মানুষ করে রাখাটাই হলো আমাদের বড় চ্যালেঞ্জ। অন্যদিকে দেশের 72টি আঞ্চলিক অফিসে ই পাসপোর্ট চালু করলেও এখনো বিদেশের কোনো মিশনেই চালু হয়নি। তবে চলতি মাসে ইউরোপ দিয়ে বিদেশের মিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালু হচ্ছে। বিদেশের 80টা মিশনের সমস্ত যন্ত্রপাতি আনা আছে, আমাদের এক্সপার্টিস রেডি আছে, আমাদের ফরেন এক্সপার্ট রেডি আছে। অধিদপ্তর আরও জানায়, সারা বিশ্বে পুরোপুরি ই পাসপোর্ট চালুর আগ পর্যন্ত এমআরপি চালু থাকবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গণপূর্ত মন্ত্রী থাকাকালে বিএনপি নেতা মির্জা আব্বাসের বিপুল সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে সাবেক এমপি পাপুলের বিরুদ্ধে নির্বাচনে বিজয়ী হতে অর্থলগ্নির অভিযোগেরও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে এই তদন্ত করা হবে বলে জানান দুদক সচিব। অভিযোগে বলা হয়, গণপূর্ত মন্ত্রী থাকাকালীন বিএনপি নেতা মির্জা আব্বাস খিলগাঁও রেল সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারি জমি আত্মসাৎ করেন। এ তালিকায় রয়েছে খিলগাঁও মৌজায় রেলওয়ের 0.3125 একর জমি, একই খতিয়ানের আরও 150 কাঠা জমি। এছাড়া খিলগাঁও পুনর্বাসন এলাকায় পার্কের জায়গায় প্লট তৈরি করে নামে বেনামে বরাদ্দ দিয়ে 200 কোটি টাকার সরকারি সম্পত্তি ও বনানীতে 50 থেকে 60 কাঠা জমি আত্মসাতের অভিযোগ রয়েছে মির্জা আব্বাসের বিরুদ্ধে। প্রাক্তন পূর্তমন্ত্রী মির্জা আব্বাস দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে খিলগাঁও মৌজায় রেলওয়ের খিলগাঁও পুনর্বাসন এলাকার প্লট তৈরি করে নিজ নামে বেনামে বরাদ্দ নিয়ে 200 কোটি টাকার সরকারি সম্পদ গুলশান বনানীর 50 থেকে 60 কাঠা জমি আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে সাবেক সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে অভিযোগ, লক্ষ্মীপুর 2 আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে তিনি বিপুল অর্থ লগ্নি করেছেন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কাছে। রোববার অভিযোগের প্রাথমিক পর্যালোচনা শেষে পাপুল ও আব্বাসের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। মোহাম্মদ শহীদুল ইসলাম পাপুল এর বিরুদ্ধে অভিযোগ যে তিনি একাদশ জাতীয় সংসদের নির্বাচনের সময় অর্থ দিয়ে প্রলোভিত করেছে। আমাদের কাছে অভিযোগের যদি প্রাইমাফেসি পাওয়া যায়, প্রাথমিক অনুসন্ধানে যদি পাওয়া যায়, তাহলে অনুসন্ধানে দেওয়া হয়। এদিকে পিকে হালদারের সঙ্গে অর্থ লোপাটের সংশ্লিষ্টতায় গ্রেফতার ইন্টারন্যাশনাল লিজিং এর ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান এবং সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরীকে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আবারও জামায়াতকে সঙ্গে নিয়ে একই মঞ্চে বিএনপি। যুদ্ধাপরাধ সহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত জামায়াত এবার যুদ্ধাপরাধী সাঈদী ও দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তি দাবি করেছে। রোববার সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তি দাবিতে আলোচনা সভায় অংশ নেন বিএনপি ও জামায়াত নেতারা।
বেশ কয়েকজন নেতা যুদ্ধাপরাধে দণ্ডিত হওয়ার পর থেকে জামাতকে সাথে রাখা নিয়ে রাজনীতির মাঠে কোণঠাসা হয় বিএনপি। বিতর্ক এড়াতে একলা চলনীতিতেই সভা সমাবেশ করে আসছে বেগম খালেদা জিয়ার দল। দীর্ঘ বিরতির পর রোববার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে একই মঞ্চে দেখা গেল জামাতের শীর্ষ নেতা ও বিএনপির মহাসচিবকে। জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার যুদ্ধ অপরাধে দণ্ডিত দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি দাবি করেন। মুক্তি চান বেগম জিয়ারও। পরে মির্জা ফখরুল মন্তব্য করেন, দুর্নীতি ছাড়া কোথাও বর্তমান সরকারের সফলতা নেই। প্রকৃতপক্ষে এই সরকার একটা পুতুল সরকার। এই সরকার সব জায়গায় ব্যর্থ। কোথায় তাকে আপনি সফল বলবেন? একমাত্র চুরি ছাড়া, দুর্নীতি ছাড়া, ডাকাতি ছাড়া কোথাও সফল না আসে। ছাত্র রাজনীতির ছাত্র আন্দোলন থেকে কিন্তু আপনার সমস্ত সূচনা হয়। সেই জায়গাতে একটা বড় শূন্যতা দেখা যাচ্ছে। সেই শূন্যতা আমাদেরকে পূরণ করতে হবে। তরুণদেরকে সামনে আসতে হবে, যুবকদেরকে সামনে আসতে হবে। এর আগে হেফাজত নেতা নূর হোসাইন কাসেমীর স্মরণ সভায় বিএনপি নেতাদের জামাতের সঙ্গে একই অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার একের পর এক গ্রাম। শেষ সম্বল রক্ষায় বাড়িঘর সরিয়ে নিচ্ছেন আতঙ্কিত গ্রামবাসী। এদিকে ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলছে পানি উন্নয়ন বোর্ড। পায়ের তলার মাটি সরে যাচ্ছে এভাবেই। পদ্মা গিলে খাচ্ছে মূলচর কামারপাড়া। পদ্মার এমন রুদ্রমূর্তিতে এখন বিলীন হচ্ছে নতুন নতুন গ্রাম। হুমকিতে পড়েছে শিক্ষালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি নানা স্থাপনা। পদ্মা সেতুর ভাটিতে বাম তীর রক্ষায় 446 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। তাই চলমান বর্ষাটুকু কাটানোর জন্য দিন গুনছিলেন মানুষ। ভালো সকাল উঠে গরু সব লেগে গেছে। সরকার এই জায়গা বাদ ঠিক মতো পরিবহন করে তাহলে আমরা বাঁচতে পারুম। কিন্তু শেষ রক্ষা হলো না এই পরিবারগুলোর। যথাসময়ে প্রকল্প গ্রহণ না করায় ক্ষোভ গ্রামবাসীর। পানি উন্নয়ন বোর্ড এটা ঠিক মতন তদারকি করাটা বিধায় এই অবস্থা হয়েছে। প্রকল্পটা সময় মতো যদি নিত তাহলে ভাঙতো না। আপৎকালীন 3,90,00,000 টাকার বালুর বস্তা ফেলা হয়েছে। পদ্মার ভয়াবহ এই ভাঙনে ঠিকানা হারানোর আতঙ্ক এখন চারিদিকে। 90 দশক থেকে পদ্মার এই অব্যাহত ভাঙনে টঙ্গীবাড়ি উপজেলা 18 গ্রাম এবং লৌহজং উপজেলা সদর সহ 40 গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। মুন্সিগঞ্জের কামারপাড়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে পদ্মা ও যমুনার পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীর ছাপিয়ে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। উত্তরে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন বানভাসীরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়ি ঢলে কুষ্টিয়ায় গড়াই নদীর 4টি পয়েন্ট ভেঙে প্লাবিত হচ্ছে দৌলতপুর ও কুমারখালী উপজেলার নতুন নতুন এলাকা। পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট, ফসলি জমি ও বাড়ির আঙিনা। পানিবন্দী হয়ে পড়েছেন 2 উপজেলার অন্তত 30,000 মানুষ। পদ্মা, মধুমতি ও আড়িয়াল খাঁ নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে ফরিদপুর সদর সহ 3 উপজেলার নিম্নাঞ্চল। লোকালয়ে পানি উঠে যাওয়ায় মানুষের পাশাপাশি গবাদি পশুরও দেখা দিয়েছে খাদ্য সংকট। নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিকে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার কয়েকটি গ্রাম থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এ অবস্থায় বন্যা পরবর্তী নদী ভাঙনের আশঙ্কা করছেন দুর্গত এলাকার মানুষ। সাবিত সারওয়ার, সময় সংবাদ। প্রবাসের খবর। গ্রীষ্মকালীন ছুটিতে অধিকাংশ লোকজন অবকাশ যাপনে বিভিন্ন স্থানে চলে যাওয়ায় স্পেনের রাজধানী মাদ্রিদ এখন অনেকটাই জনশূন্য। ফাঁকা রাস্তাঘাট, শপিং মল, দোকানপাটেও নেই ক্রেতাদের ভিড়। তবে কর্মজীবীরা আছেন ফুরফুরে মেজাজে। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গ্রীষ্মকালীন ছুটিতে একেবারেই ফাঁকা স্পেনের রাজধানী মাদ্রিদ, নেই কোনো জনসমাগম। গ্রীষ্মের ছুটিতে মাদ্রিদের জনগণ অবকাশ যাপনে চলে যান সমুদ্র সৈকতে কিংবা পছন্দের বিভিন্ন স্থানে। আর তাই নেই চিরচেনা সেই রাজপথ। শপিং মল কিংবা দোকানপাটেও নেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। বেচাকেনা না থাকায় অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। এবার একটু আবার বেশি খারাপ, যেহেতু কোভিড-19 ছিল,
যার কারণে লোকের সমাগম খুব কম, বাইরে থেকে লোক খুব কম আসা যাওয়া করতেছে। সামার ভ্যাকেশন চলে, গরমকালীন গ্রীষ্মকালীন ছুটি থাকার কারণে স্থানীয়রা এখন সবাই মাদ্রিদের বাইরে ছুটি উপভোগ করছে, যার কারণে বর্তমানে আমাদের ব্যবসার অবস্থাটা কিছুটা মন্দ। সেপ্টেম্বরের প্রথম থেকে আবার ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। অন্যদিকে আনন্দ আর উদ্দীপনার সময় পার করছেন প্রবাসী কর্মজীবী বাংলাদেশিরা। প্রতি বছর এই সময় লম্বা ছুটি পাওয়ায় ঘুরে বেড়ান স্পেনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, আবার কেউ কেউ পাড়ি জমান দেশে। এই কর্মক্ষেত্রে এই লম্বা ছুটি আমরা খুব এনজয় করি, বিভিন্ন স্থানগুলো ঘুরে বেড়াই, খুব সুন্দর সুন্দর জায়গাতে আমরা যাই। মাদ্রিদের ব্যবসায় মন্দাভাব দেখা দিলেও সমুদ্র সৈকতের শহরগুলোতে লোকে লোকারণ্য। রাত দিন সেখানে কেনাবেচায় ধুম লেগে আছে। জমজমাট ব্যবসা চলছে হোটেল, মোটেল ও রেস্তোরাঁয়। সময় সংবাদ, মাদ্রিদ, স্পেন। করোনা মহামারীর কারণে বাংলাদেশে ছুটি কাটাতে এসে আটকা পড়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বহু বাংলাদেশি। ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের বিমানবন্দরে র্যাপিড টেস্টের ব্যবস্থা থাকায় সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সুযোগ পাচ্ছেন ওই সব দেশের নাগরিক। এ অবস্থায় সংযুক্ত আরব আমিরাত ফিরতে বাংলাদেশের বিমানবন্দরেও র্যাপিড টেস্টের চালুর দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। করোনার ডেল্টা ভেরিয়েন্টে নাস্তানাবুদ এশিয়ার বিভিন্ন দেশ। করোনার কারণে গত 12 মে থেকে এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় সংযুক্ত আরব আমিরাত। তবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, নাইজেরিয়া ও উগান্ডার বিমানবন্দরে র্যাপিড টেস্টের ব্যবস্থা থাকায় শর্ত সাপেক্ষে ওইসব দেশের নাগরিকদের প্রবেশের অনুমতি দিয়েছে আরব আমিরাত। এই তালিকায় বাংলাদেশের নাম না থাকায় হতাশ প্রবাসীরা। তাই বাংলাদেশের বিমানবন্দরগুলোতেও দ্রুত র্যাপিড টেস্ট চালুর দাবি জানিয়েছেন তারা। ইন্ডিয়া, পাকিস্তান সহ প্রায় 6টা দেশের সাথে আরব আমিরাত সরকার কিন্তু ফ্লাইট চালু করে দিয়েছে, কারণ তাদের দেশের এয়ারপোর্টগুলোতে র্যাপিড টেস্ট সিস্টেম চালু আছে। সো আমাদের দেশে, বাংলাদেশে যদি ঢাকা এয়ারপোর্ট অথবা চিটাগাং যে কোনো একটা এয়ারপোর্টে যদি র্যাপিড টেস্ট চালু করা হয়, আশা করি আরব আমিরাত সরকার আমাদের সাথে ফ্লাইটটা চালু করবে। সরকার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, সরকার যেন অতি সত্বর রিপিট টেস্ট যে মেশিন ওটা প্রতিস্থাপন করে ওদেরকে অতি সত্বর নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনতে পারে। সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে। দুবাই প্রবাসী এবং সমস্ত যারা সারজা, দুবাই, আবুধাবি এবং অন্যান্য স্টেটে আছেন, যারা অনেক দিন ধরে বাংলাদেশে আছেন, আসতে পারতেছেন না, তো আশা করি এই র্যাপিড টেস্ট মেশিনটি যদি আমাদের 2টা এয়ারপোর্টে থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই আসতে পারবো। বাংলাদেশে করোনা সংক্রমণ কমতে শুরু করলেও এখনও ঢাকার সাথে বিমান চলাচল শুরু না হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ছুটি কাটাতে আসা প্রবাসীরা। নির্ধারিত সময়ে আরব আমিরাতে পৌঁছাতে না পারলে চাকরি হারানোর শঙ্কা রয়েছে অনেকের। এমন পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত সংকট সমাধানের দাবি প্রবাসীদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে সরকারের প্রচেষ্টা আরও জোরদারের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রবাসী বাংলাদেশিরা। 21 আগস্ট গ্রেনেড হামলা ও শোক দিবসের আলোচনা সভায় এই দাবি জানান বক্তারা। ক্যালিফোর্নিয়া থেকে আরও জানাচ্ছেন সহকর্মী লস্কর আল মামুন। 21 আগস্ট গ্রেনেড হামলা ও 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখা। শোকাবহ আগস্ট পালনে শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার টারজানায় অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি তৌফিক সুলেমান খান তুহিন, সম্পাদক জহির উদ্দিন আহমেদ, ক্যালিফোর্নিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল আলম, সম্পাদক রানা হাসান মাহমুদ, সালেক সোবাহান, মোফাজ্জল হোসেন মফু, হানিফ সিদ্দিকী সহ প্রবাসী বাংলাদেশিরা বক্তব্য রাখেন। রাজনৈতিক যে শিষ্টাচার সেটাকে ভেঙে ফেলার জন্য 21 আগস্ট আপনার সংগঠিত করা হয়েছিল। কোন ষড়যন্ত্রই আসলে বাংলাদেশের মানুষের মন থেকে তাদেরকে সরাতে পারবে না। সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে নিশ্চিহ্ন করতে 15 ও 21 আগস্ট একই সূত্রে গাঁথা। জাতির জনক বঙ্গবন্ধুর হত্যা যাদেরকে করা হয়েছিল এবং সকল শহীদদের প্রতি মাগফিরাত কামনা করছি। কর্মসূচির অংশ হিসেবে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুয়েতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়েত আওয়ামী লীগ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। কামরুজ্জামান টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। 15 আগস্ট জাতির জনক ও তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনায় ও 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে হ্যারিকেন হেনরির আঘাত, নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত, টেনেসি সহ বিভিন্ন স্থানে বেশ কয়েকজনের মৃত্যু, নিখোঁজ অনেকে। সেই খবর জানাবো আমি হাসানুজ্জামান সাকিব। পদ্মা সেতুতে শেষ 3টি রোড স্ল্যাব বসানোর কাজ চলছে। পায়ে হেঁটে যাওয়া যাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আগামী মাসে কার্পেটিং শুরুর আশা। রাজধানীর উত্তরা যাত্রাবাড়িতে ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি। করোনায় 2 মাসে সর্বনিম্ন শনাক্তের হার। পেছালো ভারত বাংলাদেশ বিমান চলাচল। এবং আবারও জামিন চাইলেন চিত্রনায়িকা পরিমণি, কিন্তু শুনানি হবে 21 দিন পর। শীঘ্রই মুক্তির দাবিতে রাজধানীতে ফের মানববন্ধন।